আমি আজকে তোমাদের পদার্থের গঠন অধ্যায়ের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, কোনো মৌলের বা পরমাণুর যদি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেয়া থাকে তাহলে তার ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা কিভাবে তোমরা বের করবা। সিমিলারলি এই যে দেখো এরকম একটা আয়নের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা কিভাবে বের করবা। আবার কিছু কিছু মৌলের বা পরমাণুর এইরকম কিন্তু ইলেকট্রন বিন্যাস দেয়া থাকবে। ওকে, সেই মৌলের তুমি ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কেমনে বের করবা। এগুলাতে কি হচ্ছে, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দেয়া থাকে, বলে যে ইলেকট্রন, প্রোটন, নিউটনের সংখ্যা বের করো। আর কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেয়া থাকে, সেই ক্ষেত্রে থেকে তোমাকে উল্টাটা বাইর করতে বলে যে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কত হবে। ওকে, তো এই পুরো টপিকটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তাহলে আমি আমার লেকচারটা শুরু করলাম। হ্যাঁ, তাইলে দেখো আমরা কি জানি যে যদি তুমি পরমাণুকে একটা পরিবারের সাথে তুলনা করো, পরমাণুকে চিন্তা করে একটা পরিবার, তাহলে এই পরিবারে মনে রাখবা তিনটা স্থায়ী সদস্য আছে, ফিক্সড। ওকে, এই স্থায়ী সদস্য বা কি মূল কণিকা বলি এগুলোকে আমরা। পরমাণুকে একটা পরিবার হিসাবে চিন্তা করো যার তিনটা স্থায়ী সদস্য, মানে সদস্য মাত্র তিনটা মূল সদস্য। হ্যাঁ, সেই সদস্যগুলো কি কি আমরা সবাই জানি, বলো তো। 1 নম্বর সদস্য কি? প্রোটন, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। 2 নম্বর সদস্য ইলেকট্রন, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। 3 নম্বর সদস্য কি? নিউট্রন, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে পরিবারের সদস্য হলো 3 জন, একটা হলো প্রোটন, আরেকটা হলো ইলেকট্রন, আরেকটা হলো নিউট্রন। একটু তো আমরা বুঝতে পারছি। তাইলে এখানে আমরা কি জানি বলতো, এই প্রোটন কি ধনাত্মক চার্জযুক্ত না? এই প্রোটনটা কি ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রনটা কি ঋণাত্মক চার্জযুক্ত, আর নিউট্রনটা কিন্তু চার্জহীন, বা এটাকে আমরা নিরপেক্ষ বলবো। এটার কোনো কি নাই, চার্জ নাই। সবসময় মনে রাখবা প্রোটনের যতটুকু ধনাত্মক চার্জ আছে, ইলেকট্রনের ঠিক ততটুকুই ঋণাত্মক চার্জ আছে। অর্থাৎ একটা আরেকটার চার্জ সমান কিন্তু বিপরীতমুখী, মানে উল্টা মানযুক্ত। হ্যাঁ, তাহলে চিন্তা করো এই প্রোটন আর নিউট্রনটা কোথায় থাকে বলো তো? নিউক্লিয়াসে। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? এই প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। আর ইলেকট্রনগুলো কি হচ্ছে, বুরের তত্ত্ব অনুযায়ী জানি যে আমরা কতগুলো বৃত্তাকার কক্ষপথে কি হয়, ঘুরতেছে, তাই তো? একটু তো আমরা বুঝতে পারছি। তাইলে এই যে প্রোটনটা থাকে নিউক্লিয়াসের কেন্দ্রে, বা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে, আর ইলেকট্রনগুলো থাকে তার বাইরে চারিদিকে ঘুরতেছে। তাহলে মনে রাখবা পরমাণুতে, আয়নে না কিন্তু, আয়নটা আমি বলতেছি কি, পরমাণুতে বা মৌলে যতগুলা প্রোটন থাকবে, প্রোটন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যাটা কি হবে, সমান হবে। অর্থাৎ পরমাণুতে যতগুলা প্রোটন থাকবে নিউক্লিয়াসে, ঠিক ততগুলা ইলেকট্রন তার বাইরে থাকবে। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই পরমাণুর মধ্যে যতটুকু পজিটিভ চার্জ থাকবে, ঠিক ততটুকুই কি থাকবে, ঋণাত্মক চার্জ থাকবে। তাহলে নর্মালি পরমাণুটা ওভারঅল বা সার্বিকভাবে কি আমরা বলতে পারি কি, আধানহীন বা চার্জ নিরপেক্ষ, বা তার চার্জ শূন্য। কেন বলো তো? এটা পরীক্ষায় আসে কিন্তু, পরমাণুটা আধানহীন বা চার্জ নিরপেক্ষ বা তার চার্জ শূন্য কেন, এটা 2-3 বার বোর্ডে আসছে। তাহলে বলবা যে পরমাণু নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকবে তার বাইরে কিন্তু ঠিক ততগুলাই কি থাকে, ইলেকট্রন থাকে। আর প্রোটনের যতটুকু ধনাত্মক চার্জ, ইলেকট্রনের ঠিক ততটুকু ঋণাত্মক চার্জ বিদ্যমান। তাহলে কি এই পরমাণুতে দেখো যতটুকু ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে আছে, বাইরে ঠিক ততটুকু ঋণাত্মক চার্জ বিদ্যমান। তাই পরমাণুটা ওভারঅল বা সার্বিকভাবে কি হয়, চার্জ নিরপেক্ষ বা আধানহীন হয়। একটু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই জিনিসটাকে তোমরা আয়নে পরিণত করবা কিভাবে, একটা পরমাণুকে তুমি কখন আয়নে পরিণত করবা। ওকে, এটাও একবার পরীক্ষায় আসছে যে একটা পরমাণুকে কিভাবে তুমি আয়নে পরিণত করবা। তাহলে পরমাণু থেকে যেমন সোডিয়ামকে আয়নে পরিণত করতে হইলে সেটা থেকে আমি একটা ইলেকট্রন বের করে দিব, তাই না? এই যে এটা সোডিয়াম প্লাস হয়ে যাবে। সিমিলারলি ক্লোরিনকে আয়নে পরিণত করতে হলে সেটার মধ্যে আমি একটা ইলেকট্রন প্রবেশ করাবো, এটা হবে ক্লোরিন ঋণাত্মক। তো কোনটায় প্রবেশ করাবো, কোনটা থেকে বের করবো, সেটা আমার এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় না। এটা আমরা পরবর্তীতে তোমরা যে বন্ধন অধ্যায়ে গেলে বুঝে ফেলবা। তাহলে মনে রাখো যে একটা পরমাণুকে বা মৌলকে আমি যদি আয়নিত বা চার্জিত করতে চাই,
তাই না, আয়নে পরিণত করতে চাই, তাহলে হয় ইলেকট্রন বের করতে হইতে হবে, নাহলে ইলেকট্রন প্রবেশ করতে হবে। তাহলে পরীক্ষায় যদি আসে একটা মৌল বা পরমাণুকে তুমি কিভাবে চার্জিত বা আয়নিত করবা, তাহলে বলবা যে নর্মালি পরমাণুতে কি সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে। তাহলে প্রোটন তো কিন্তু কেন্দ্রে থাকে, তাই না, তাহলে প্রোটনকে আমি বেরও করতে পারবো না, অন্য একটা ঢুকাইতেও পারবো না। তাইলে ইলেকট্রনটা আমি কি করতে পারি, বেরও করতে পারি, একটা থেকে বের করে আরেকটায় প্রবেশ করাইতে পারি। তাহলে বলবো মৌল বা পরমাণুতে ইলেকট্রন বের করে অথবা ইলেকট্রন প্রবেশ করে আমি তাকে আয়নিত বা চার্জিত করতে পারি। একটু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আসো পারমাণবিক সংখ্যাটা কি। এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। পারমাণবিক সংখ্যার কিচ্ছু না, এই যে নিউক্লিয়াসে কি থাকে একটু আগে বলছিলাম, প্রোটন আর নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে কোনো পরমাণুর বা মৌলের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা মৌল বা পরমাণুতে যতগুলা প্রোটন থাকবে নিউক্লিয়াসে তার, হ্যাঁ, ওইটাকে বলবো তার পারমাণবিক সংখ্যা। একটুকু আমরা বুঝতে পারছি। আর এই পারমাণবিক সংখ্যাকে আমরা সবসময় মনে রাখবা, ধরে নাও সোডিয়ামের কিন্তু আমরা পারমাণবিক সংখ্যা কত জানি, 11। তার মানে সোডিয়ামের প্রোটন আছে কয়টা, 11টা। ওকে। আর এই পারমাণবিক সংখ্যাকে সবসময় মনে রাখবা মৌলের প্রতীকের বাম পাশে নিচে লেখা হয়। এখানে লেখা মানেই এটা বোঝাচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। একটু বুঝতে পারছি। আচ্ছা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 মানে কি, এটাই তো প্রোটন সংখ্যা। তার মানে সোডিয়ামে প্রোটন আছে কয়টা বলো তো, 11টা। আর মৌল বা পরমাণুতে আমি কি বলছিলাম, এটা কিন্তু চার্জহীন। তাহলে তার মধ্যে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা কি থাকবে, ইলেকট্রন থাকবে। সিম্পল। যে কোনো মৌল বা পরমাণুতে আধানযুক্ত না হইলে, হ্যাঁ, আধানযুক্ত হইলে সেটাকে কিন্তু আমরা আয়ন বলি। তাহলে যে কোনো মৌল বা পরমাণুতে পারমাণবিক সংখ্যা যত হবে ঠিক ততটাই প্রোটন থাকবে, ঠিক ততটাই কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে পারমাণবিক সংখ্যাটা কি আমি আবার একটু বলি, যে তুমি যে সংখ্যাটা এমনি বলবা যে কোনো মৌল বা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তার সংখ্যাকে বলবো পারমাণবিক সংখ্যা। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে। আর পরমাণু বা মৌলের যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি থাকবে, ইলেকট্রন থাকবে। একটু বুঝতে পারছি আমরা। এখন আসো আরেকটা টপিক আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা দেখো, নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আর নিউট্রন না। এই যে কোনো পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে সিম্পল, শুধু প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা, আর প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো, ভর সংখ্যা। আমি আবারও বলি, কোনো পরমাণুর শুধু প্রোটন সংখ্যা, প্রোটন জয়টা আছে বা প্রোটন সংখ্যাকে বলবো পারমাণবিক সংখ্যা। আর এই প্রোটনের সাথে নিউক্লিয়াসে আর কি থাকে, নিউট্রন না। তাহলে প্রোটন আর নিউট্রন যোগ করলে যেটা পাবো সেটাকে বলবো ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা। সংখ্যাটা খুব সোজা, কোনো পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। এটাকে, এই ভর সংখ্যাকে অনেকে আরেকটা নাম দেয়, কি নাম বলো তো, নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। এই নিউক্লিয়ন কেন বলা হয়েছে, নিউক্লিয়াস থেকে আসছে। অর্থাৎ নিউক্লিয়াসে জয় কয়টা কণিকা আছে ওই কয়টা, মানে ওই সংখ্যাকে বলবো আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। এই ভর সংখ্যা মানে কি, প্রোটন আর নিউট্রনের যোগফল না। পরমাণুর নিউক্লিয়াসেই কিন্তু প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে নিউক্লিয়াসে মোট যে কয়টা কণিকা আছে তার সংখ্যাকে বলি আমরা নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা। অর্থাৎ যাহাই ভর সংখ্যা তাহাই নিউক্লিয়ন সংখ্যা। ওকে। তাহলে একটুকু আমরা আশা করি পারবো। এখন দেখো, এই ভর সংখ্যাকে সবসময় মনে রাখবা প্রতীকের বাম পাশে উপরে লেখা হয়। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কিন্তু 23, আর পারমাণবিক সংখ্যাকে কোথায় লেখা হয়, নিচে লেখা হয়। তাহলে অবভিয়াসলি এখন তোমরা বুঝতে পারতেছো এই ভর সংখ্যা মানে কি, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি তুমি পারমাণবিক সংখ্যা বিয়োগ করো তাইলেই পেয়ে যাবা কি, নিউট্রন সংখ্যা, তাই না। তাহলে এখন আমি যদি এইটা করি, দেখো তো 23/11 সোডিয়াম। ওকে, আমি এখানে করতেছি উপরে, হ্যাঁ, দেখো 23/11 কত, সোডিয়াম। তাহলে আমরা জানি এইভাবে তোমার পরীক্ষায় আসে, কিন্তু এই যে নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, পারমাণবিক সংখ্যা। যেহেতু এইটার কোনো চার্জ নাই, সিম্পল, তার প্রোটন সংখ্যাও থাকবে কত, 11,
তার ইলেকট্রন সংখ্যাও থাকবে কত 11। আর নিউটন সংখ্যা কত হবে, এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিবা। এত কিছু না বুঝলে খালি উপরেরটা থেকে নিচেরটা কি করে দাও, বিয়োগ করে দাও। 23 থেকে 11 গেলে কত থাকবে 12। ওকে, এখন তোমরা এটাই আসো তো, এটা কি আয়ন না? দেখো তো সোডিয়াম প্লাস, এটাও আয়ন তাই না, এটা মাইনাস আয়ন। প্লাস মানে কি বোঝায় বলো তো? প্লাস মানে কিন্তু বোঝাচ্ছে এইটা থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে এইটার মধ্যে তুমি আগে চিন্তা করো এই আয়নটার ক্ষেত্রে, হ্যাঁ এটা কিন্তু আয়ন বলতেছে, আমি পরমাণু বলতেছি না। চার্জিত হইলে তাকে আমরা নর্মালি আয়ন বলি, পরমাণু বা মৌল বলি না। হ্যাঁ, সবসময় মনে রাখবা, অনেকে কিন্তু এটাকে পরমাণু বলে, সোডিয়াম আয়ন মানে সোডিয়াম আয়ন বলবা, সোডিয়াম পরমাণু কখনো বলবা না। তাহলে এটার বাম পাশে যেটা থাকবে, ওকে, সেটাকে আমরা কি বলছিলাম, পারমাণবিক সংখ্যা। উপরে যেটা থাকবে সেটাকে আমি কি বলছিলাম, ভর সংখ্যা। তাহলে আমি বলছিলাম যে পারমাণবিক সংখ্যার এটার ক্ষেত্রে দেখো তো প্রোটন সংখ্যা হবে তার কার সমান, পারমাণবিক সংখ্যার সমান। প্রোটন সংখ্যা চার্জ কিচ্ছুর উপর ডিপেন্ড করবে না, প্রোটন সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা যত ততটা প্রোটন সংখ্যা। নিউটন সংখ্যাও দেখবা চার্জের উপর ডিপেন্ড করবে না, জাস্ট বিয়োগ করে দাও, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দাও 12। ইলেকট্রন সংখ্যাটা শুধুমাত্র চার্জের উপর ডিপেন্ড করবে। তো নর্মালি যদি এই প্লাস না থাকতো তাহলে ইলেকট্রন সংখ্যা কার সমান হইতো, এই প্রোটন সংখ্যার সমান, রাইট, মানে 11ই হইতো। বাট যেহেতু প্লাস মানে একটা ইলেকট্রন কিন্তু কমে গেছে, মানে প্লাস মানে কি সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে 10। ওকে, তাহলে এইটা যদি না বুঝে ইলেকট্রন সংখ্যা দেখো তো, এটা প্লাস হইলে মানে জয়টা প্লাস তো এটা বিয়োগ করবে, এখানে একটা প্লাস না মানে এটা কিন্তু 1 প্লাস বলতে পারি, তাহলে একটা প্লাস, তাহলে 11 থেকে একটা প্লাস কি করে দাও, বিয়োগ করে দাও। মানে প্লাস হইলে বিয়োগ করবা, প্রোটন সংখ্যা থেকে বিয়োগ করে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবা, আর মাইনাস হইলে কি করবা, যোগ করবা। এখন আসো এটার ক্ষেত্রে বলো তো প্রোটন সংখ্যা কত 8, প্রোটন সংখ্যা কার সমান হবে, তার পারমাণবিক সংখ্যার সমান। নিউটন সংখ্যা কত হবে, এটা থেকে এটা বিয়োগ করে দাও 8। ওকে, আর ইলেকট্রন সংখ্যা আমি কি বলছিলাম, মাইনাস হলে এই দুটো যোগ করে দিবা, যে কোনাকুনি যোগ, মাইনাস হলে যোগ করবা, প্লাস হইলে কি করবা, বিয়োগ, মানে উল্টা করবা। তাহলে 8 আর 2 কত হবে 10। আশা করি একটু বুঝতে পারছো। চলো আরে কয়েকটা জিনিস করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা তোমাদের। এখন তাইলে আমি এতক্ষণ যা পড়াইছি একটু রিভাইজ দিই। এই এক্সটা ধরো যে কোনো একটা মৌলের প্রতীক, হ্যাঁ, এই বাম পাশে নিচে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, ওই মৌলের পারমাণবিক সংখ্যা। রাইট, ওই মৌলের পারমাণবিক সংখ্যা। আর এখানে যেটা থাকবে সেটাকে বলবো ওই মৌলের কি, ভর সংখ্যা, বা অনেকে এটাকে কি বলা হয়, নিউক্লিয়ন সংখ্যা। রাইট, এটা গেল। তারপরে এখানে যদি কিছু থাকে সেটা হবে ওই মৌলের চার্জ, না থাকলে বুঝবো ওই মৌলের কোনো চার্জ নাই। এটা প্লাসও হইতে পারে, আবার কি হইতে পারে, মাইনাসও হইতে পারে। তাহলে সবসময় মনে রাখবা, এটা একটু মনে থাকছে তো। এখন আসো এটা করি তো, এই মৌলের আমরা কি বের করতেছি, ইলেকট্রন সংখ্যা বের করব, প্রোটন সংখ্যা বের করব, আর কি বের করব, নিউটন সংখ্যা বের করব। এই তিনটা জিনিস আমরা বের করব। তাহলে দেখো তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13। আমরা একটু আগেই বলছি নিচে বাম পাশে যেটা থাকবে সেটা হলো পারমাণবিক সংখ্যা, মানে এটা হচ্ছে জেড, আর ভর সংখ্যা হলো এটা। তাহলে আমরা জানি এটা তো কোনো চার্জ নাই, চার্জ না থাকলে তার পারমাণবিক সংখ্যা, মানে এই পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটন সংখ্যাও তত হবে, ইলেকট্রন সংখ্যাও তত হবে, সমান সমান, শেষ। আর উপরেরটা থেকে নিচেরটা অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিলেই তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবা। সিম্পল হিসাবে উপরেরটা থেকে নিচেরটা কি করে দাও, বিয়োগ করে দাও, দেখবা 14 পাবা, শেষ। এখন আসো এই চার্জিতর ক্ষেত্রে। চার্জিতর ক্ষেত্রে আমি আগেই বলছিলাম প্রোটন বা নিউটন নিউক্লিয়াসে থাকে না, তাদের কিছু যায় আসে না, তাদের কি হয় না, কিচ্ছু যায় আসে না, চার্জিত কি চার্জিত না। তাইলে এটার পারমাণবিক সংখ্যা 13 না, তাহলে তার প্রোটন সংখ্যা হবে কত, 13। উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই তুমি নিউটন সংখ্যা পেয়ে যাবা, কত হবে 14। আর এই যে প্লাস আমি বলছিলাম না, প্লাস হইলে কি করবা, মাইনাস করে দিবা। পারমাণবিক সংখ্যা থেকে এটা জাস্ট কোনাকুনি চিন্তা করো, প্লাস হইলে মাইনাস করে দাও, প্লাস পাইছো না চার্জ, মাইনাস করে দাও, 13 থেকে 3 গেলে কত 10, আর মাইনাস থাকলে প্লাস করে দিতা। ওকে, তাহলে আশা করি তোমরা এখন যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা মুহূর্তের মধ্যে বের করতে পারবা, তাই না? এখন আসো এটা একটা মজার প্রশ্ন, একবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, এটা কি বলছে দেখো তো, এখানে বলছে A2+, একটা প্রতীক দিছে, হ্যাঁ, কোনো মৌল বলে না, এর ইলেকট্রন বিন্যাস বলছে 2, 8, 18।
এবং নিউটন সংখ্যা 35 হলে ভর সংখ্যা বের করো, রাইট? তাহলে ভর সংখ্যা মানে কি? আমি একটু আগেই বলছিলাম ভর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভর সংখ্যা মানে প্রোটন আর নিউটন সংখ্যার যোগফল, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্রে যতগুলো কণিকা থাকে তার সংখ্যাকে বলবো আমরা ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন। তাহলে এখানে কিন্তু নিউটন সংখ্যা দেয়া আছে 35, তাহলে তোমাকে শুধু প্রোটন সংখ্যা বের করে ফেললেই হবে, রাইট? তাহলে দেখো A2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস দেয়া আছে 2 8 18, তাই না? A2 প্লাস, কিন্তু A2 প্লাস মানে কি বলতো? এটা কি করছে? দুইটা ইলেকট্রন হারাইছে বা ছেড়ে দিছে। তাহলে এইটার আসলে শুধু এর ইলেকট্রন বিন্যাস কত হবে? আমি একটু করি, তোমরা বলো তো। এটা হবে না শুধু এর ইলেকট্রন চার্জিত না হইলে 2 8 18 2, মানে সে কিন্তু A2 প্লাস হয়েছে কেমন? এই যে বহিস্তরের দুইটা ইলেকট্রন ছেড়েই কিন্তু এটা হয়েছে। তাইলে মূল তোমাকে প্রোটন সংখ্যা বের করতে হলে মৌলের পুরো ইলেকট্রন বিন্যাস লাগবে কিন্তু। তাহলে কত হবে? 2 8 18 2, মানে মৌল নিরপেক্ষ অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস কত? এটা বুঝছো তো কেন? 2 প্লাস মানে কি? এর ইলেকট্রন বিন্যাস ছিল এইটা, এই যে 2 প্লাস মানে কি? সে লাস্টের দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এই কারণে A2 প্লাসের ইলেকট্রন বিন্যাস হলো এটা। তোমরা বুঝতে পারছো? আমি একটা এক্সাম্পল দিই। ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2 8 1, 11 না? এটা। এখন সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কত হবে? একটা ইলেকট্রন ছেড়ে দিছে না, দেখো তো এই যে বাইরের ইলেকট্রনটা গায়েব হয়ে গেছে, থাকবে শুধু 2 8। তাহলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস যদি 2 8 দেয়া থাকে, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ওই জয়টা প্লাস হবে টয়টা অ্যাড করে দিবা। একটু বুঝছো আমরা? আর মাইনাস হলে কি করবা? বিয়োগ করে দিবা, আর কিচ্ছু না। একটু পারবো আমরা? শেষ। একটু বুঝছো? তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা পাইলাম। তাহলে এখান থেকে আমি দেখি এর ইলেকট্রন সংখ্যা টোটাল কয়টা এর ক্ষেত্রে? 8 আর 2 10, 28 আর 2 কত? 30 না? তাহলে মনে রাখবা নিরপেক্ষ অবস্থা, এই যে দেখো এই মৌলটার কথা চিন্তা করো তো, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম যদি চার্জিত না থাকে তাহলে তার জয়টা কি থাকবে? ইলেকট্রন থাকবে। ঠিক তয়টা কি থাকে? প্রোটন। অর্থাৎ পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে এবং কি থাকে? প্রোটন থাকে, তাই না? চার্জিত হইলে কিন্তু আলাদা। চার্জিত হইলে দেখো ইলেকট্রন সংখ্যা কম বেশি হয়। তাইলে তোমাকে চার্জিত অবস্থায় দেয়া থাকলে আগে চার্জ ছাড়া বের করবা। তার মানে আসলে কি? এটার ইলেকট্রন সংখ্যাও 30, প্রোটন সংখ্যাও কত? 30, চার্জহীন অবস্থায়। তার ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকে, মানে এটাই তার পারমাণবিক সংখ্যা আর কি। তাহলে আমি প্রোটন সংখ্যা পেয়ে গেছি, রাইট? তাহলে ভর সংখ্যা কীভাবে বের করবো? অতএব ভর সংখ্যা খুব সহজ। ভর সংখ্যা সমান আমরা কি জানি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত পাইলাম? 30, আর নিউটন দেয়া আছে দেখো 35, তাই না? তাহলে এর ভর সংখ্যা হবে কত? 65। এটা হবে তোমার আনসার। এই টাইপের অঙ্ক 1-2 বার আসছে কিন্তু, খুবই ক্রিটিক্যাল অঙ্ক, হ্যাঁ, বাট অনেক মজা, তাই না? ওকে, আমার যদি লেকচারটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার দাও যাতে অন্যরাও দেখতে পারে। আর আমার ফেসবুক, আমি একটা পেজ খুলছি, সেই পেজের নাম হচ্ছে বিডি ভার্চুয়াল একাডেমি। ওকে, সেম চ্যানেলের নামেই, আমার ইউটিউব চ্যানেলের নামেই তোমরা ওই গ্রুপে কি করো? জয়েন হয়। ওকে, তারপর ওই গ্রুপে যদি তোমাদের কোনো সমস্যা থাকে ডিরেক্টলি ফেসবুকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি ইনশাআল্লাহ ওইগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।